শুভ সন্ধ্যা মাই ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা মাই ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। I hope I am audible. I hope I am audible. Hope I am audible and visible. আমি শুরু করছি। If voice is low, please give note, and because it is not possible in the middle to change the set. If voice is low, please use the earphone. Good evening, sir. Devjit Sinha. Yes, audible clearly. Okay. আমি আজকে কয়েকটা বিভিন্ন বিষয়ে কথা বলবো, অল অফ ন্যাশনাল ইন্টারেস্ট। একটা আমাদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসবাদী শব্দ ব্যবহার করা হয়েছে বিপ্লবীদের সম্বন্ধে, ওটা নিয়ে একটু বলবো। তারপরে ইসলামাইজেশন কি করে ভারতবর্ষে কিভাবে চলছে বাই দ্য ফরেন ফোর্সেস ইউজিং নেটওয়ার্ক ইন দিস কান্ট্রি, ইন আওয়ার সয়েল, এটা নিয়ে একটু কথা বলবো। জয়দেব বাবু নমস্কার। তারপর বলবো নেক্সট দালাই লামা, তার চয়েসটা, হাউ দিস প্রসেস will influence the relations of India with China, how the waves will be there, and then BRICS currency, একটু একটু করে অল্প সময় কথা বলবো ব্রিক্স কারেন্সি। প্রথমে আজকে যেটা খবরের কাগজে দেখলাম, যেটা মিডিয়াতে মেদিনীপুর বিশ্ববিদ্যালয়ের একটা পরীক্ষায় প্রশ্নপত্রে একদম বেঙ্গল ভলেন্টিয়ার্সের বিপ্লবীদের নাম করে তাদেরকে সন্ত্রাসবাদী বলা হয়েছে। even after so many decades after this transfer of power, যখন নাকি দেশপ্রেমিকরা নাকি ওয়েস্ট বেঙ্গল শাসন করছে। আমি এই জায়গাটা আজকে ওয়েস্ট বেঙ্গলের একটু কনফাইন করব। দেখুন, এখনও সন্ত্রাসবাদী লেখা হচ্ছে, এবং এই যে শব্দটা ব্যবহার করা হচ্ছে, আমি প্রথমে একটু যে বিপ্লবীদের নাম ব্যবহার করা হয়েছে অ্যাজ সন্ত্রাসবাদী প্রশ্নপত্রে, এরা হচ্ছে সেই 30, 31, 32 1930, 31, 32 এই সময়কার, যেদিন বেঙ্গল ভলেন্টিয়ার্স মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইউনিট প্রতিজ্ঞা করেছিল এবং ঘোষণা করেছিল যে তারা মেদিনীপুরের মাটিতে কোনো হোয়াইট ডিএমকে বাঁচতে দেবে না, থাকতে দেবে না। তারা মেদিনীপুরের মাটিতে কোনো হোয়াইট ডিএমকে থাকতে দেবে না, তারা ঘোষণা করেছিল, প্রতিজ্ঞা করেছিল। পরপর তারা নকআউট করেছিল পেডি, ডগলাস, বার্জ, 3 বছরের পরপর। মনে রাখতে হবে, সেই যে ইউনিটটা ছিল মেদিনীপুর ইউনিট অফ বেঙ্গল ভলেন্টিয়ার্স, বেঙ্গল ভলেন্টিয়ার্স কে তৈরি করেছিলেন? সুভাষচন্দ্র। ভারতবর্ষের যতগুলো সশস্ত্র বিপ্লবী সংগঠন তৈরি হয়েছিল, বেঙ্গল ভলেন্টিয়ার্সের টার্গেটিং, প্রিসিশন, অপারেশন সুপ্রিম, এইরকম সাকসেস ভারতবর্ষে আর কোনো বিপ্লবী সশস্ত্র সংগঠন দেখাতে পারেনি। তাদেরকে আজকে, এবং তারা থেমেছিল যেদিন
32-এর পরে যখন ভারতবর্ষে প্রথম একটা ডিস্ট্রিক্টে ভারতীয় আইসিএস অ্যাপয়েন্টেড হয়েছিল অ্যাজ আইসিএস, অ্যাজ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তার গায়ে তারা হাত দেয়নি। এবং বেঙ্গল ভলেন্টিয়ার্স অনেকেই ধরা পড়েছিলেন, অল্প কয়েকজন এসকেপ করতে পেরেছিলেন, তাদের ফাঁসি হয়েছিল। ব্রিটিশ তাদের পেপারসে, ইন্টেলিজেন্স পেপারসে, যেগুলোর মেজরিটি লর্ড সিনহা রোডে ছিল ক্লাসিফাইড, যেটা অনেক পরে হয়েছে ডিক্লাসিফাইড, সেখানে তারা টেরোরিস্ট বলছেই লিখে রেখেছে। এবং স্বাধীনতার পরে, ট্রান্সফার অফ পাওয়ারের পরে, বাংলার ঐতিহাসিকরা, বাংলার লেখকরা ওয়েস্ট বেঙ্গলের জন্য স্কুলের বইপত্র লিখেছে, কলেজের বইপত্র লিখেছে, সেগুলি পড়ানো হয়। সেখানে কিন্তু গান্ধী যখন কংগ্রেস জামানাতেও তারা লিখত সন্ত্রাসবাদী, অবভিয়াস কারণ গান্ধীবাদীরা প্রথম 25 বছর ওয়েস্ট বেঙ্গল রুল করেছে, তাদের কাছে তারা খারাপ মানুষ, তারা সন্ত্রাসবাদী, তারা লিখেছে। তারও পরে যখন কমিউনিস্টরা এলো, 34 ইয়ার্স রুল করে গেছে, সে সময় দেখবেন আপনারা বইগুলোতে তাদের লেখকরা লিখে রেখেছে সন্ত্রাসবাদী। যখনই প্রশ্ন করা হয়েছে, মনে রাখবেন বিধান রায়ের সময় থেকে পশ্চিম বাংলার টেক্সট ভলিউমসগুলোকে, টেক্সট বুকসগুলোকে লেখার অথরিটি দেওয়া হয়ে গেছে কমিউনিস্টদেরকে। আর এই সন্ত্রাসবাদীরা, যারা বিপ্লবী, সশস্ত্র বিপ্লবী, ব্রিটিশের কাছে সন্ত্রাসবাদী, এই মানুষগুলো গান্ধীবাদীদের কাছেও কিন্তু ঘৃণার পাত্র, কমিউনিস্টের কাছেও ঘৃণার পাত্র। তাই তারা পশ্চিমবাংলার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের টেক্সট বইয়ে তারা প্রপার সম্মানটা পেল না। যখনই প্রশ্ন করা হয়েছে এদেরকে যে তোমরা কেন সন্ত্রাসবাদী লিখছো, কমিউনিস্ট যেমন তো বহুবার এরকম লিখেছে সন্ত্রাসবাদী, না আমরা তো ইতিহাস চেঞ্জ করতে পারি না। ইতিহাস কি চেঞ্জ করতে পারো না? কারণ ডকুমেন্টসে, ব্রিটিশের লেখা ডকুমেন্টসে, সেখানে তাদেরকে লেখা আছে সন্ত্রাসবাদী, টেরোরিস্ট, তো আমরা সেটা তো চেঞ্জ করতে পারি না। এই কানিং আর্গুমেন্টটা ওরা বরাবর করে গেছে। এখন একটু অন্য ল্যাঙ্গুয়েজে প্র্যাকটিক্যালি, এবং আজকে ভাইস চ্যান্সেলর কি কথা বলছে, টাইপোগ্রাফিক্যাল মিস্টেক, টাইপোগ্রাফিক্যাল মিস্টেক, হাউ স্টুপিড ইউ আর, টাইপোগ্রাফিক্যাল মিস্টেক। হ্যাঁ, সশস্ত্র বিপ্লবী, সন্ত্রাসবাদী, হ্যাঁ, টেরোরিস্ট, এই শব্দগুলো কি কাছাকাছি কোথাও? টাইপোগ্রাফিক্যাল মিস্টেক কি করে হবে? এগুলো খুব প্ল্যানফুলি, সচেতনভাবে এই কথাগুলো, শব্দগুলো ব্যবহার করা হয়েছে সন্ত্রাসবাদী। এবার বলি, ব্রিটিশ যুগের ডকুমেন্টসে, ব্রিটিশের ইন্টেলিজেন্সে গান্ধী সম্বন্ধে অনেক কুৎসিত কথা লেখা আছে। ইভিন পার্লামেন্ট স্পিচে 1947-এ চার্চিল গান্ধী নেহরুদের তো স্কাউন্ড্রেল, লুম্পেন বলেছে। এটা তো হিস্টোরিক্যাল ডকুমেন্ট, আর্কাইভাল ডকুমেন্ট। তাহলে সেগুলো কি ব্যবহৃত হবে? কংগ্রেসের ভারতবর্ষে ইতিহাস লেখার সময় কি সেই শব্দগুলো ব্যবহার হয়েছে? স্কাউন্ড্রেল, লুম্পেন অ্যাবাউট গান্ধী নেহরু অ্যান্ড কমরেডস। কমরেডদের সম্বন্ধে তারা যে মুচলেকা দিয়ে জেল থেকে বেরিয়ে এসেছিল, ইনসাইড জেল কনভার্সন হয়েছিল, ঐতিহাসিক ডকুমেন্টস। এবং তারা যে ব্রিটিশের কন্ট্রোলেই সেকেন্ড গ্রেট ওয়ারের সময় ছিল, ঐতিহাসিক ডকুমেন্টস। এগুলো কোনো কমরেড ঐতিহাসিক, যখন ওয়েস্ট বেঙ্গল কমিউনিস্টরা শাসন করেছিল, এই কথাগুলো তো ডকুমেন্টসে, আর্কাইভাল ডকুমেন্টসই আছে। এই কথাগুলো তোমরা লেখো না কেন? তোমরা গান্ধী নেহরুর জন্য ইতিহাস নিজেদের পছন্দ মতো লিখে নিয়েছো, কমরেডদের জন্য ইতিহাসটা, তাদেরকে দেশপ্রেমিক সাজানোর জন্য ইতিহাসকে মডিফাই করতে পেরেছো। শুধু বেঙ্গল ভলেন্টিয়ার্স বা অগ্নিযুগের আগুন খেকো, যারা নিঃস্বার্থভাবে জীবন দিয়ে গেছে সশস্ত্র ইংরেজদের বিরুদ্ধে, অস্ত্র ধারণ করে দেশমাতৃকার
চরণতলে নিজেদের জীবন বলিদান করেছে স্বাধীনতার জন্য, তাদেরকে তোদের সম্মান দেওয়ার সময় তোমরা এত কার্পণ্য, এত নোংরামি, সেখানে টেরোরিস্ট শব্দটা তোমরা রেখে দিচ্ছ সন্ত্রাসবাদী, কারণ সেটা নাকি ব্রিটিশের ডকুমেন্টসে আছে। আমরা তো ইতিহাস চেঞ্জ করতে পারি না। এরা এত নির্লজ্জ, এত কুৎসিত এরা এরা এবং একটা জিনিস বলি, পশ্চিম বাংলায় এই যে এত 47 পর থেকে এত বছর, এত দশক হয়ে গেল, পশ্চিম বাংলায় কখনো ন্যাশনালিস্ট ফোর্স ক্ষমতায় আসেনি। আসেনি বলেই এই নন ন্যাশনালিস্ট ফোর্স, আইদার গান্ধীবাদী নাহলে কমিউনিস্ট, এরা তো দেশ শাসন করে গেছে, এরাই তো ওয়েস্ট বেঙ্গল শাসন করে গেছে। তাদের এজেন্টরাই ইতিহাসের বইগুলো লিখেছে। যারা লিখেছে হয় তারা স্টুপিড, তারা ইতিহাস বোঝে না, কী করে ইতিহাস লিখতে হয় জানে না, এবং কার চরিত্রের কি গুরুত্ব তারা জানে না, অথবা তারা পার্টির দালাল, পার্টির এজেন্ট, অথবা তারা এখনো পর্যন্ত ফরেন মাস্টার্স, বিদেশি শক্তির এখনো দালাল তারা। তার থেকে সব থেকে বড় উদাহরণ এখনো পর্যন্ত এই পশ্চিম বাংলার বিজ্ঞানের বইয়ে মার্কনিকে বলা হয় রেডিও ওয়েভসের আবিষ্কর্তা। রেডিও ওয়েভস প্রথম যিনি করেছিলেন তিনি জগদীশ চন্দ্র বোস, এই বাংলা, এই কলকাতায়। তার 2 বছর পরে মার্কনি রেডিও ওয়েভস তার মতো করে আবার আবিষ্কার করলেন। তফাৎ হ্যাঁ আছে, জগদীশ বোস demonstrated the success of microwaves, micro radio waves, and Marconi developed macro waves, এবং কমার্শিয়ালি হি ওয়াজ সাকসেসফুল। কিন্তু ইতিহাস লেখার সময় তোমাদের তো সত্যি কথা লিখতে হবে। তোমরা মার্কনির নাম লিখতে পারো, তোমরা জেসি বোসের নাম লিখতে পারো না। এখন রিসেন্টলি অবশ্য অনেক গালিগালাজ খাওয়ার পরে এই নির্লজ্জ লেখকগুলো এখন জগদীশ বোসের নাম কেউ কেউ লিখছে। এবার আসছি আমি, এবং একটা কথা আবার পরিষ্কার করে বলে শেষ করছি, পশ্চিম বাংলা আফটার পার্টিশন অ্যান্ড ট্রান্সফার অফ পাওয়ার পরে ন্যাশনালিস্ট ফোর্স ক্ষমতায় কখনো আসেনি, কখনো আসেনি। ফলে ইতিহাসের বইগুলোর ন্যারেটিভ লেখার দায়িত্ব রয়ে গেছে এখনো ট্রেটর্সদের হাতে, নন ন্যাশনালিস্টদের হাতে, যাদের কাছে অগ্নিযুগের এই বিপ্লবীরা ঘৃণ্য। এবার আসছে আমি ইসলামাইজেশন। ভারতবর্ষে বিভিন্ন পকেটসে হিন্দুদেরকে, বিশেষ করে হিন্দুদেরকে এবং একে ইসলামে কনভার্ট করার জন্য একটা প্রক্রিয়া চলেছে, এবং তার নেটওয়ার্ক খুব গভীরে, খুব গভীরে। প্রতিটা সিকুলার স্টেটে, যে সমস্ত স্টেটসে সিকুলার পার্টিগুলো রুল করছে সেখানে আছে, এবং সারা ভারতবর্ষ অন্য জায়গাতেও আছে। কারণ একসময় সারা ভারতবর্ষকে রুল করেছে কংগ্রেস ফ্রম দিল্লি, তাদের অ্যালাইড ফোর্স অর দি সেকুলার ফোর্সেস, তাদের ছত্রছায়ায় এই নেটওয়ার্কগুলো গ্রো করেছে, এবং বিদেশি ফান্ডিং এসছে থ্রু ডিফারেন্ট এনজিওজ টু ডিফারেন্ট এনজিওজ ইন ইন্ডিয়া। এগুলো একদম মাটিতে শিকড় গেড়ে বসে গেছে, এবং লক্ষ লক্ষ মানুষকে প্রতিনিয়ত এরা টু ইসলাম কনভার্ট করছে বিভিন্ন ফর্মে, টাকা দিয়ে, লাভ জিহাদে, থ্রেট করে, বিভিন্নভাবে মিথ্যা কথা বলে, সমস্তভাবে। একটা উদাহরণ এরকম, এটা রেগুলার চলছে, এটা এটা বঙ্গদেশে তো চলছে। বঙ্গদেশে আমি তো কালকেই বলেছিলাম, বঙ্গদেশ কয়েক পরশু বলেছিলাম, বাঙালিদের মধ্যে বাংলার এপার বাংলা ওপার বাংলা টোটাল বাঙালি 100 বছর আগে তো কোনো মুসলমান ছিল না। এখন তারা দুটো বাংলা মিলে সেখানে মোর দেন 80% ইসলামাইজড হয়েছে, নিয়ার অ্যাবাউট 80%, অ্যান্ড হিন্দু সনাতনী রয়ে গেছে হার্ডলি 22% দুপার বাংলা মিলে। দিস মাচ অফ দিস ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ ডেমোগ্রাফিক চেঞ্জেস, অ্যান্ড দ্যাটস এ থ্রেট টু দ্য সিকিউরিটি অফ ইন্ডিয়া। এবং একটা ঘটনা, এবং এটা ন্যাশনালিস্ট ফোর্স ক্ষমতায় না এলে এই ইসলামাইজেশন চলবে, বিদেশে টাকা প্রবেশ করবে থ্রু এনজিওজ, এবং ভারতবর্ষের বসে, বাংলার মাটিতে বসে এই প্রক্রিয়াটা কন্টিনিউ করবে। একটা একটা ইউনিট ধরা পড়েছে যারা ইসলামাইজেশন করছে। এই পরশু
এটা বাংলা যুগসংখ্যে প্রকাশিত হয়েছে। এটা ইউপিতে 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 এক এক পীর বাবা সেজে, হ্যাঁ, সাম জালাউদ্দিন পীর বাবা সেজে একটা এনজিও করে রেখেছে ইউপিতে, এবং বিদেশ থেকে কোটি কোটি টাকা আসছে। সেই টাকা লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে, গুন্ডা দিয়ে বিভিন্ন হিন্দু ফ্যামিলিকে ভয় দেখিয়ে, ইন্ডিভিজুয়ালকে ভয় দেখিয়ে ইসলামে কনভার্সন করা হচ্ছে। এবং এটা ইউপির ইন্টেলিজেন্স ফোর্স এটা 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 ইনভেস্টিগেট করছে, এবং এই নেটওয়ার্কটা ধরা পড়ছে। এবং সেখানে স্টেট ইন্টেলিজেন্স এবং ইডি এরা প্রবেশ করেছে, কারণ টাকা ট্রান্সফার হয়েছে বাইর থেকে, ধরা পড়েছে। এবং সেখানে সেখানে টাকা দিয়ে লাভ জিহাদেরও বিভিন্ন প্রসেস আছে বিভিন্নভাবে। এটা এটা পরশুর এটা পরশুর 9 তারিখে, না গতকাল, আজ 10, গতকাল 9 তারিখে এটা পীর বাবার বাংলোয় বুলডোজার যোগীর একদম পুরো একটা একটা ইতিহাস এখানে। এবং এটা সম্ভব হয়েছে, এবং এবং যোগীজি তার ফোর্স পাঠিয়ে যখন ধরা পড়ে গেছে নেটওয়ার্কটা, একদম তার সেই ইউনিটটাকে এবং এই পীর বাবার যত কনস্ট্রাকশন ছিল সেগুলো ভেঙে দিয়েছে, কারণ এছাড়া কোনো পথ নেই। ইউ জাস্ট ক্যাচ দেম অ্যান্ড এনিহিলেট দেম, এছাড়া কিছু পথ নেই। দিস প্রসেস বেঙ্গল তো এটা চলছেই। বেঙ্গল তো এখন অনেকগুলো এরিয়া হ্যাজ বিকাম পার্ট অফ এক্সটেন্ডেড ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ। এবার আমি আসছি আরেকটা জায়গাতে। আজকে আমি কোনো কিছু বিষয়ে বেশি কথা বলবো না। এবার আসছি আমি নেক্সট দালাই লামা। গত 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 রোববার, গত রোববার 6ই ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন। সেই সঙ্গে দালাই লামার 90তম জন্মদিন, বর্তমান দালাই লামার জন্মদিন। দালাই লামার এই জন্মদিনের কয়েকদিন আগে থেকেই তো দেখছি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ইংরেজি কাগজগুলোতে, বাংলা কাগজ আমার চোখে পড়েনি, দালাই লামা নিয়ে রাখা ইংরেজি কাগজগুলোতে দালাই লামা নিয়ে নেক্সট দালাই লামা কে হবে এ নিয়ে লেখালেখি চলছে। যেমন পরপর অনেকগুলো স্টেটসম্যান এবং টাইমস অফ ইন্ডিয়া অনেকগুলো আর্টিকেল বেরিয়েছে। যেমন 8 জুলাইয়ে একটা হেডলাইন দেখলাম, একটা আর্টিকেল, ইন্ডিয়াজ টাইজ উইথ বেজিং অ্যান্ড দি টিবেটান ফ্যাক্টর, একটা বড় আর্টিকেল আছে, আমি আসছি পরপর পড়ব। এবং তার আগের দিন স্টেটসম্যান 7-তে আরেকটা আর্টিকেল আছে দেখলাম, ওখানে অ্যাজ লং অ্যাজ সেন্টিমেন্ট beings remain, as long as sentient beings remain, Dalai Lama's 90th birthday message calls for peace and compassion. আর একটা টাইমস অফ ইন্ডিয়াতে দেখলাম, টাইমস অফ ইন্ডিয়াতে পেজে, এডিটোরিয়াল পেজে একটা, দালাই লামা at the age of 90, the Tibetan spiritual leader's succession could see nasty exchange between India and China. That's why Dalai should quickly provide details about the process of finding his successor. এবং তার আগে একটা দেখলাম টাইমসে আবার এগেন, বোধহয় 4 জুলাই অর্থাৎ জন্মদিনের দুদিন আগে, দালাই সাকসেশন রো মে কাস্ট এ শ্যাডো অন সিনো ইন্ডিয়ান টাইজ। আর একটা আর্টিকেল, হাউ উইল দ্য নেক্সট দালাই লামা বি চোজেন। এরকম কতগুলো আর্টিকেল আমি সহজ করে কতগুলো জায়গা একটু পড়ে নিই। হ্যাঁ, একটু সহজ করে, কারণ মনে রাখবেন এই, হ্যাঁ, এবার দেবজিৎ সিংহা কংগ্রেসের শাসনকালে শুধু থেকেই আর.সি. মজুমদার, যৌনাথ সরকার মতো প্রকৃত ইতিহাসবিদদের একপাশে সরিয়ে রাখা হয়েছিল, আর ইতিহাস লেখার দায়িত্ব দেওয়া হয়েছিল রমিলা থাপার, ইরফান হাবিব,
মতো কমিউনিস্টদের, যারা এক সময় কংগ্রেসের হয়ে ভোটের আগে ম্যানিফেস্টো লেখার ইয়েস লেখার ইয়েস লেখার কাজ করতো। এরা ইতিহাসের নামে শুধু বিষ ছড়িয়েছে আর মিথ্যা পঙ্গু গল্প তৈরি করেছে। হ্যাঁ, প্রফেসর আরশিমুদ্দিন একটা কথা আছে, উনি একটা জায়গায় বলেছিলেন, পসিবলি তোমাদের কারোরই প্রফেসর আরসি মজুমদারকে দেখার, সাক্ষাৎ করার হয়তো সৌভাগ্য হয়নি। আই হ্যাড দ্যাট অপরচুনিটি অ্যান্ড ফরচুন টু মিট হিম ডাইরেক্টলি। একটা সময় উনি বলেছিলেন যে হিস্ট্রি লিখতে গেলে ইট নিডস অথরিটি। যারা পলিটিক্যাল পার্টির ইলেকশনের ম্যানিফেস্টো লেখে তাদেরকে দিয়ে আজ যাই হোক ইতিহাস লেখানো যাবে না। হ্যাঁ, এবার দালাইয়ের সমস্যা চলে আসি। হ্যাঁ, দালাই ভারতবর্ষে বসে আছেন 1959 থেকে। হি ওয়াজ কম্পেলড টু লিভ হিজ ক্যাপিটাল ইন টিবেট। আগে আলোচনা করেছি, এগুলো নিয়ে বেশি আলোচনা করবো না। এবং তারপর ভারতের ধর্মশালাতেই উনি আছেন এবং সেখান থেকে বেরিয়ে হিমালয়ান রেঞ্জের বিভিন্ন জায়গাতে, যেখানে তিব্বতী বুদ্ধিস্টরা অ্যাজ রিফিউজিজ বিভিন্ন ক্যাম্পে আছে, সেখানে যান, বা মাঝে মাঝে ভারতের বাইরেও বিভিন্ন দেশে বিভিন্ন প্রোগ্রামে যান। এবার দালাইয়ের এই যে বেঁচে থাকাটা, আমি আগে বলেছি, আমি এবং আমার তৃতীয় খণ্ড বিতর্ক তথ্য, নেতাজি সুভাষচন্দ্র বিতর্ক তথ্য, এই ভলিউমসে আমি দালাইয়ের ভারতবর্ষে আসার যে মিস্ট্রি, এই জায়গাটা, আসল জায়গাটা এখনো পর্যন্ত অনেকটাই অজানা। কিন্তু ওনার আসার পেছনে মহাকালের একটা বড় রোল আছে। এটা এটা দালাই লামা নিজে বলবেন না, বলা উচিত না। আর এটা ভারত সরকারের পক্ষেও প্রকাশ করা সম্ভব না, কারণ তাদের, এবং কংগ্রেস তো এটা কখনোই করেনি, করবে না এটা অবভিয়াসলি বিভিন্ন কারণে। এবার মহাকালের কেন গরজ ছিল দালাইকে ভারতবর্ষে নিয়ে আসা? ভারতবর্ষে দালাই লামা আসতে চাননি। দালাই যখন 59-এ যখন ক্রাইসিস ইন টিবেট, যখন রেড ফোর্স টিবেট দখল করে নিয়েছে, তার প্যালেস সারাউন্ড করেছে, তখন দালাই লামা ভারতের কংগ্রেস গভর্নমেন্টের কাছে রাইফেল চেয়েছিল, বুলেট চেয়েছিল কয়েক হাজার। কারণ ব্রিটিশ ইন্ডিয়া গভর্নমেন্টের সঙ্গে প্রসেনজিৎ মুচলেকা, সাভারকরের মুচলেকা, হ্যাঁ মুচলেকা, প্রসেনজিৎ একটা সহজ করে বলে আমি থেমে যাই, এখনো পর্যন্ত আপনি জেলে গেলে, আপনি সৎ হন অসৎ হন হোয়াট এভার, আপনি ফর এ কারেক্ট কজ অর এ ক্রিমিনাল কজ হোয়াট এভার, আপনি জেলে গেছেন, জেল থেকে বেরোনোর সময় আপনাকে সই করতে হয়, আজও সই করতে হবে। এটা কমরেডদেরও সই করতে হয়েছে, গান্ধী নেহেরুকেও সই করতে হয়েছে। পরে ডিটেলস আলোচনা করব। এবার আসছি আমি। এবার সেই সময় ব্রিটিশ ইন্ডিয়ার সঙ্গে, ব্রিটিশের সঙ্গে টিবেটের যে প্যাক্ট ছিল, ইন্টারন্যাশনাল ট্রিটি ছিল, যে টিবেটের ক্রাইসিসে ব্রিটিশ ইন্ডিয়া টিবেটকে মিলিটারি সাপোর্ট করবে। এবার আফটার ট্রান্সফার অফ পাওয়ার, এই ইন্টারন্যাশনাল ট্রিটিগুলো, একবার ট্রান্সফার অফ পাওয়ার ভলিউম 12-এর দেখবেন লেখা আছে যেগুলো, এবার ইন্টারন্যাশনাল ট্রিটিগুলো বর্তালো ইন্ডিয়ার উপরে, যার ক্যাপিটাল দিল্লি। তো দায়িত্ব নেহেরু গভর্নমেন্টের। নেহেরু গভর্নমেন্ট তখন মাও অ্যান্ড চিয়াংকাই শেখকে খুশি করার জন্য আর আর্মস পাঠায়নি, কারণ নেহেরু তখন বিশ্ব শান্তি, বিশ্ব নোবেল প্রাইজ পাওয়ার জন্য শান্তির তখন উদ্গ্রীব। হি বিট্রেড দালাই লামা। সেই দুঃখে দালাই ভারতবর্ষে আসতে চায়নি, এবং তিনি আসতে চেয়েছেন কোনো একটা হিমালয়ান
বুদ্ধিস্ট ক্যাপিটালে, নট টু ইন্ডিয়া, নট টু ইন্ডিয়া। এই সময় মহাকাল তাকে বোঝান। দালাই লামা রিকোয়েস্টেড 60,000 রাইফেলস অ্যান্ড প্রপোর্শনেট অ্যামুনিশন। ও শঙ্কর, তোমাকে আমি দুটো বই পাঠিয়ে দিয়েছি, প্যাকেট করে পাঠিয়ে দিয়েছি, প্রপার জায়গায় তুমি পেয়ে যাবে। আচ্ছা, এবার বলি আমি। এইবার এই ইতিহাস আগে বলেছি আমি, ওটা নিয়ে আর এইবার এবার মহাকাল এটা বোঝান, এবং তখন দালাই লামা বলছে যে তারপরেও না আসতে চাননি। মহাকাল তখন বললেন যে আপনি ভারতেই যান, কারণ ভারতে যে আপনি যদি নেহেরু আপনার সঙ্গে কোনো মিসবিহেভ করে, ভারতের জনগণ নেহেরুকে লাথি মেরে সিংহাসন থেকে বের করে তাড়িয়ে দেবে একদম। এ নিয়ে আগে বহু কথা বলেছি, আমার থার্ড ভলিউমে এগুলো লেখাও আছে, আমি নিয়ে আর না। এইবার এনিওয়ে, ফিজিক্যাল পজিশনিং অফ দ্য প্রভিশনাল গভর্নমেন্ট অফ টিবেট হেডেড বাই দালাই লামা। দালাই লামা একই সঙ্গে রিলিজিয়াস হেড অ্যান্ড পলিটিক্যাল হেড। অবশ্য কয়েক দশক আগে হি হ্যাজ হ্যান্ডেড ওভার দ্য পলিটিক্যাল পাওয়ার টু এ কমিটি। নেহেরু ভায়োলেটেড দ্য ট্রিটি উইথ দ্য টিবেট, ইয়েস। এবার এই যে উনি কিছুদিন আগে একটা একটা গ্রুপ অফ পার্সনসদের কাছে তার যে পলিটিক্যাল পাওয়ারটা টু রুল দ্য টিবেটান গভর্নমেন্ট, এইটা উনি হ্যান্ড ওভার করেছেন। নাও হি ইজ অনলি দ্য রিলিজিয়াস হেড অফ দ্য টিবেটান বুদ্ধিজম। এবার এবং ওই গ্রুপটার নাম হচ্ছে গার্ডেন ফন্ডান, না ওর একটা টিম আছে। এবার এই একটা টিম আছে, আর একটা উনি বডি তৈরি করেছেন, যে বডিটা রেজিস্ট্রি হয়েছে সুইজারল্যান্ডে, তার নাম হচ্ছে গার্ডেন ফন্ড্রান। ইজ এ সুইস নন প্রফিট ট্যাক্স এক্সেম্পট ইনস্টিটিউশন founded by the current Dalai Lama in 2015, based in India but registered in Zurich, that is Switzerland. এর কাজটা হচ্ছে they will arrange the choice of the next Dalai Lama. এবার দালাই লামার বয়স এখন 90 বছর হয়ে গেছে। অবশ্য রিসেন্টলি দেখতে পাচ্ছি দালাই লামার আগে এক সময় বলেছিলেন যে আমি, কারণ আন্ডার প্রেসার অফ সিচুয়েশন উনি কখনো বলেছেন আই ওয়ান্ট টোটাল ইন্ডিপেন্ডেন্স অফ টিবেট, আবার কখনো বলেছেন নো, আমার সোভারেনিটি মানে সাম সর্ট অফ ইন্ডিপেন্ডেন্স আন্ডার চায়না, আর একটা সময় বলেছিলেন যে আই এম দ্য লাস্ট দালাই লামা। আবার একটা সময় বলেছিলেন আমার পরবর্তী দালাই লামা হবে একজন মহিলা, এ লেডি। এই তো আবার কিন্তু সাডেনলি এখন দেখছি উনি বলছেন যে আমাকে নেক্সট দালাই লামা চয়েস করতে হবে। হ্যাঁ, নেক্সট দালাই লামা মাস্ট বি বর্ন ইন দ্য মেনল্যান্ড অফ চায়না। এটা হচ্ছে চায়না গভর্নমেন্টের দাবি। দ্য নেক্সট দালাই লামা মাস্ট বি বর্ন ইন মেনল্যান্ড অফ চায়না, অ্যাডিং দ্যাট দ্য সাকসেশন মাস্ট কমপ্লাই উইথ দ্য চাইনিজ লজ। চাইনিজ গভর্নমেন্টের এটা ওদের ডিক্লারেশন যে নেক্সট দালাই লামাকে হতে হবে মাস্ট বি বর্ন ইন দ্য মেনল্যান্ড অফ চায়না, অ্যান্ড দ্যাট প্রসেস of selection of next Dalai Lama must be in accordance with the Chinese law. সেখানে দালাই লামা বলছেন no, the next Dalai Lama can have birth in any place of the world, The Chinese ambassador to India has tweeted, the reincarnation of Dalai Lama must follow the process and consist of search and identification in China, lot drawing from the golden urn and the central government approval, and comply with the religious rituals and historical conventions as well as the Chinese laws and regulations. এটা গভর্নমেন্টের এইসব কথাবার্তা। এবার দেখা যাক
এই মুহূর্তে ইন্ডিয়াতে অফিসিয়ালি রেকর্ডে আমাদের দেখা যাচ্ছে 1,00,000 টিবেটান বুদ্ধিস্ট ভারতের বিভিন্ন অংশে এবং হিমালয়ান রেঞ্জে 1,00,000 তারা এখানে আছে বিভিন্ন ক্যাম্পে, 1,00,000-এর মতো। অ্যান্ড যেটা মুশকিল হচ্ছে কি, সংখ্যাটা কিন্তু খুব খুব সিগনিফিকেন্ট নয়। টিবেটানসরা ইন এক্সাইল আছে ম্যাক্সিমাম ভারতবর্ষে, সেটা 1,00,000-এর মতো, এবং সে কাউন্টের বাইরে কিছু আছে, আমেরিকাতে কিছু আছে, আর পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে দালাই লামার যে দাবি, পলিটিক্যাল দাবি, এই জন্য সিম্প্যাথেটিক পৃথিবীর বিভিন্ন দেশ। কিন্তু মুশকিলটা হচ্ছে এই ওদের ইন্টারেস্টটা ওই সমস্ত কান্ট্রিগুলোর তাদের ন্যাশনাল ইন্টারেস্ট সঙ্গে কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাই কেউ এটা নিয়ে খুব বেশি কথা বলছে না। আমেরিকার কিছু কিছু প্রেসিডেন্ট ইন দ্য পাস্ট হ্যাজ টকড ইন দ্য লাইন অফ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ টিবেট, আবার তারা চুপ করে গেছে। ভারতবর্ষ এ নিয়ে পরিষ্কার কিছু কথা বলেনি, কারণ নেহেরু গভর্নমেন্ট অ্যাকসেপ্টেড দ্য অকুপেশন অফ টিবেট বাই চায়না। এই জায়গাটা, এই যে ইন্টারন্যাশনাল এই যে স্ট্যাটাসটাকে, এটাকে আনডু করা এটা খুব সহজ নয় বাই আওয়ার গভর্নমেন্ট টুডে ইন দিল্লি। এর জন্যে অনেক পরিবর্তন দরকার। সেই পরিবর্তনটা হচ্ছে গ্লোবাল ইন্টারন্যাশনাল সিচুয়েশনে বিগ পাওয়ার্সদের ইন্টারনাল এবং ইন্টারন্যাশনাল রিলেশনসের একটা বড় কোয়ান্টাম চেঞ্জ দরকার, মেজর চেঞ্জ দরকার। এবং সেই সঙ্গে চায়নার তার যে সেন্ট্রাল ফোর্সটা কতখানি উইক হয় এবং তার শত্রুরা কতখানি একটা ইউনাইটেড ফ্রন্ট তৈরি করতে পারে এগেনস্ট চায়না, এই সমস্ত সিচুয়েশন নির্ভর করে। এবং ভারত এই ইস্যু অফ লিবারেশন অফ টিবেটটাকে কতখানি প্রমোট করবে এটাও ভাবতে হবে। অনেক কিছু ইস্যু আছে। এবার সবাই আমাকে প্রশ্ন করে যে মহাকাল তো বলেছেন তার এই বন্ধুর তিনি ভালো চান, এবং তিনি চান, যে কথাগুলো মোটামুটি ব্যবহার করেছেন, যে উনি চান এই দেশটা স্বাধীনতার স্বাদ পাক। কারণ তিব্বত ফর মেনি সেঞ্চুরিজ ওয়াজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। এক সময় টিবেট occupied whole of China, and Tibet's capital was the capital of whole of China. বহু সেঞ্চুরিজ টিবেটানস রুলড হোল অফ দি সেন্ট্রাল চায়না। তো পরবর্তীকালে দেখা গেল সেই টিবেটটাই ওরা অকুপাই করলো বাই দেয়ার রেড আর্মি। টিবেট, China was never in the boundary of India, never. Tibet was the buffer zone in between giant country China and here in India, in South Asia. তাহলে সেটাতে আমাদের সুবিধে ছিল, কারণ দুটো বিগ কান্ট্রি যদি পাশাপাশি থাকে এতে ইন্টার বর্ডার কনফ্লিক্ট বেশি হওয়ার চান্স। মানে বাফার জোন থাকলে এই বর্ডার কনফ্লিক্টটা অনেক কম হয়, অনেক হলেও সেটাকে অনেক ইজিলি ট্যাকেল করা যায়। সেইটা সিচুয়েশন, দি মোমেন্ট Tibet is occupied by China, the China border is on our neck. That's a physical threat to our country. At the same time, Tibet হচ্ছে আমাদের ন্যাচারাল ওয়েদার এবং ওয়াটার, যে তিনটে ইম্পর্ট্যান্ট নদী আমাদের, ওদিকে সিন্ধু, গঙ্গা, এদিকে ব্রহ্মপুত্র, তিনটে নদীরই উৎপত্তি স্থল, প্লাস ওয়েদারের একটা কন্ট্রোলের একটা বড় ইম্পর্ট্যান্ট জায়গা হিমালয়ের এই অংশ সবটাই। এই মুহূর্তে ওটা চীনের পার্ট হয়ে গেছে। চীন ক্যান অ্যাট এনি টাইম বাই ডাইভার্টিং দ্য ওয়াটার সোর্সেস ক্যান আমাদের ভারতবর্ষের যে মিষ্টি জলের যে ফ্লোটাকে কমাতে পারে, তাতে ভারতের ক্রাইসিস হতে পারে।
এবং এটা এটা এই যে অকুপেশন অফ টিবেট বাই চায়না, not only a political threat to India, military threat to India, it is threat to our nature, to our weather and water resources. যে ওয়াটার রিসোর্স দাঁড়িয়ে আছে আমাদের কাল্টিভেশন, যে কাল্টিভেশনটা আমাদের ভারতবর্ষের ইকোনমির মূল সোর্স। এই সব দিক চিন্তা করে মহাকালের অনেক চিন্তা করে মহাকাল দালাইকে ভারতবর্ষে আনিয়েছিলেন, এবং অ্যাটলিস্ট এইটা করে দালাই লামাকে ভারতবর্ষে রেখে স্বাধীন তিব্বত তৈরির স্বপ্নকে বাঁচিয়ে রাখা এইটা অন্তত সম্ভব হয়েছে। ফিউচার ওয়ার্ল্ড কোন দিকে যাবে, লিবারেশন অফ তিব্বত কিভাবে হবে, এইগুলো আমাদের পক্ষে এক্স্যাক্টলি বলা সম্ভব নয়, বাট একটা স্বপ্নকে মহাকাল জাগিয়ে রেখেছেন। আমি এবার এই নতুন দালাই লামার চয়েস যখনই প্রসেস হবে, তখন কিন্তু তিব্বতের সঙ্গে তখনই কিন্তু এই ইস্যুতে চীনের সঙ্গে ইন্ডিয়ার রিলেশনসটা কিন্তু আবার 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 টেন্সড হবে, আবার গরম হয়ে যাবে। এটা হবে, এটা কিচ্ছু করার নেই, বাট ইন্ডিয়া হ্যাজ টু অ্যাডজাস্ট টু দ্যাট। ইন্ডিয়া গভর্নমেন্ট পরিষ্কার বলে দিয়েছে যে চয়েস অফ দ্য দালাই লামা, ইট ইজ দেয়ার ওন প্রসেস, ওদের রিলিজিয়াস প্রসেস, এতে ইন্ডিয়ার কিছু বলার নেই। ইন্ডিয়া উইল নেভার ইন্টারফিয়ার উইথ দ্যাট, ইট ইজ দেয়ার ওন প্রসেস। এবার দেখা যাক কোন দিকে যায়। দেখি দেবজিৎ সিনহা, চায়না ওয়ান্টস টু গেট ইনভলভড ইন দালাই লামাজ সিলেকশন and wants to assign their puppet. Yes, Nehru violated the TOP, transfer of power. India was a treaty bound to help protect, yes, the sovereignty of Tibet. Yes, it is a fact. একদম ট্রান্সফার অফ পাওয়ারের এগুলো একদম এই কথাগুলো লেখাই আছে পরিষ্কার। I think India should take a stance now for Tibet now. All our rivers originated in Tibet, কোথায় গেল কথাটা, Tibet, yes, also Kailas. We have direct strategic and spiritual connection and interest. মহাকালের কথায় boundary of Bengal goes to Tibet. Yes, দেবজিৎ বাবু একদম সত্যি কথা। এই কথাগুলো তোমরা কি মনে করো বাংলাটা তোমার এইটুকু? তোমার বাংলার মনে রেখো ওই সুদূর হিমালয়ের সেই তিব্বত, সেইখান থেকে একদিকে গ্যাঞ্জেটিক প্রবাহ, আরেকদিকে ব্রহ্মপুত্রের প্রবাহ, এই দুদিক মধ্যবর্তী পুরো ভূখণ্ডটাই, এশিয়ার এই পুরো ভূখণ্ড হচ্ছে তোমার বাংলা মা, তোমার বঙ্গমাতা। সব্যসাচী, হ্যাঁ, আমি এবার আর একটু জায়গায় চলে যাচ্ছি। এবার দেখা যাক আর একটা ভালো খবর, যেটা হচ্ছে ইন দ্য সেন্ট্রাল লিডারশিপ অফ চায়না there is possibly some changes very internally. There is very much reactions are there, some convulsions are there. তার সব থেকে বড় অনেক কিছু তথ্য বেরিয়ে আসছে, কতটা সত্য মিথ্যা জানি না। মনে রাখতে হবে ব্রিক্স গ্রুপে চায়না হচ্ছে, ব্রিক্স গ্রুপের মধ্যে চায়না হচ্ছে ফিনান্সিয়ালি মাইটিয়েস্ট, পপুলেশন ওয়াইজ মাইটিয়েস্ট, আর্মি ওয়াইজ মাইটিয়েস্ট। সেই ব্রিক্স কিন্তু এবারে যে এতে ব্রাজিলে যেটা ব্রিক্স সম্মেলন ঘটল, সেখানে কিন্তু চায়না গেল না, নট ইভিন ভার্চুয়ালি। রাশিয়া যায়নি, ঠিক আছে, রাশিয়া যায়নি কারণ পুতিনের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্টে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, যাননি। বাট হি হ্যাজ অ্যাটেন্ডেড দ্য ব্রিক্স সামিট which is held in Rio city in Brazil. সেখানে
পুতিন কিন্তু অ্যাটেন্ড করেছে ভার্চুয়ালি, চায়না অ্যাটেন্ড করেনি, চায়নার প্রেসিডেন্ট অ্যাটেন্ড করেনি, পসিবলি হিজ প্রাইম মিনিস্টার ওয়েন্ট দেয়ার। ইয়েস, এই ফর দ্য ফার্স্ট টাইম চীনের প্রেসিডেন্ট কোনো ব্রিক্স সামিট অ্যাটেন্ড থেকে বিরত থাকলো। সম্ভবত হি ইজ ফেসিং সাম টার্ময়েল ইন দ্য সেন্ট্রাল লিডারশিপ হিয়ার ইনসাইড বেজিং। এবার ফলে ইন অ্যাবসেন্স অফ দিস টু ক্যারেক্টার্স ফ্রম বেজিং অ্যান্ড ফ্রম দ্য ক্রেমলিন, ডোমিনেটেড রোল প্লে করেছে ভারতের প্রাইম মিনিস্টার। এবার এইটা এখন আর ব্রিক্স তো 5টা কান্ট্রির গ্রুপ নয়, এখন আরও অনেকে মেম্বার হয়েছে, এবং ব্রিক্সের থেকে রাশিয়া আমেরিকার সব থেকে ভয় যে ব্রিক্স কারেন্সি কিন্তু স্টেপ বাই স্টেপ, দো স্লোলি, দ্য প্ল্যান ইজ অ্যাডভান্সিং। ব্রিক্স কারেন্সি যদি চলে আসে, কারণ ব্রিক্সভুক্ত দেশগুলো পৃথিবীর ইকোনমির একটা বড় অংশ, নিয়ার অ্যাবাউট 30%-এর কাছাকাছি ডিল করে, এবং পপুলেশনের 40%, ওয়ার্ল্ড পপুলেশন 40% এই ব্রিক্স কান্ট্রিগুলোর মধ্যে। সুতরাং যদি ইফ দ্য ব্রিক্স কারেন্সি কাম, দ্যাট উইল বি এ থ্রেট টু দ্য ডলার ডোমিনেন্স ইন দ্য গ্লোবাল ইকোনমি। যে মুহূর্তে ডলার ডোমিনেন্সটা আস্তে আস্তে কমে যাবে, যেটাকে বলা হচ্ছে ডি ডলারাইজেশন, ডলারের এই সুপ্রিমেসি, ডলারের এই ডোমিনেন্স ইন দ্য গ্লোবাল ফিনান্সিয়াল নেটওয়ার্ক, তাহলে আমেরিকারও দাম্ভিকতা, আমেরিকার ডোমিনেন্সটা আস্তে আস্তে কমবে। এইটা ইন্ডিয়া এই জন্যে এই যে ডলার, ইয়েস, হ্যাঁ, ব্রিক্স মাস্ট অ্যাড্রেস ইনার কন্ট্রাডিকশনস, এবং ব্রিক্সের কারেন্সি, ব্রিক্সের মধ্যেও ডেফিনেটলি নিজের মধ্যে কিছু সংঘাত আছে, দেখা যাক। এমনি একটা বডি, আমি একটা জিনিস দেখছিলাম যে এই যে একটা আমি আর বেশি কিছু বলবো না আজকে। কটা বাজলো, আমি কটায় শুরু করেছি, আমি বোধহয় আধ ঘন্টা হয়ে গেছে বোধহয়। আমি একটু বলে রাখি, এই যে পৃথিবীতে বিভিন্ন রকমের ওয়ার্ল্ড বডিগুলো তৈরি হচ্ছে, ওয়ার্ল্ড বডি না বলে বরং বলে ইন্টারন্যাশনাল বডিজ। কখনো সার্ক তৈরি হচ্ছে, এদিকে ন্যাটো তৈরি হচ্ছে, ওয়ারশো তৈরি হয়েছিল, এদিকে ব্রিক্স তৈরি হচ্ছে, বিভিন্ন ওদিকে কোয়াড তৈরি হয়েছে, এরকম বিভিন্ন যে বডি তৈরি হচ্ছে, এই বডি তৈরি হচ্ছে, এটা যে কোনটা সাকসেস হবে কেউ জানে না। কারণ দেখা যাচ্ছে যে ইউএনও ইজ ফেলিং, তাহলে আরেকটা ওয়ার্ল্ড বডি তৈরি হতে হবে। এই ওয়ার্ল্ড বডিগুলো তৈরি তো সাডেনলি হবে না, সাডেনলি একটা এফিসিয়েন্ট ওয়ার্ল্ড বডি তৈরি হবে না। ইট নিডস এ প্রসেস, অ্যান্ড দেন প্রসেস স্টার্টস ফ্রম সামওয়্যার। It should start from a region. It should start from a region. একটা দুটো কান্ট্রি নিয়ে শুরু হবে, আস্তে আস্তে এর এফিসিয়েন্সি নির্ভর করে পাশাপাশি কান্ট্রিগুলো আস্তে আস্তে মেম্বার হবে, আস্তে আস্তে মেম্বারশিপের সংখ্যাটা কমবে। এই যে ইউএনও আস্তে আস্তে ফাংশনলেস হয়ে গেলে, ইনএফেক্টিভ হয়ে গেলে, এই কোনো না কোনো ওয়ার্ল্ড বডি আস্তে আস্তে সেই স্পেসটা নেবে। দেখবেন এই প্রসেসটা নিয়ে সুভাষচন্দ্রের একটা খুব ব্রিলিয়েন্ট কথা আছে। আপনারা যদি 1938-এর কংগ্রেস প্রেসিডেন্সিয়াল স্পিচ সুভাষচন্দ্রের পড়েন, দেখবেন ইন্টারন্যাশনাল পলিসি যেখানটা ইন্টারন্যাশনাল রিলেশনসের ক্ষেত্রে বলছে দেখো এই যে এখন যে ওয়ার্ল্ড বডিটা আছে, ওই যে মাত্র তার ডোমিনেট করছে কয়েকটা কান্ট্রি, এটা তো ফেল করে গেছে, এটা ফেল করে যাবে, আর একটা নতুন ওয়ার্ল্ড বডি তৈরি করতে হবে। আগেটা ছিল লিগ অফ নেশনস, সেখানে কিছু লোক মাতব্বরি করছিল, আস্তে আস্তে ফেল করলো। উনি বলছেন 38-এ এটা ফেল করে যাচ্ছে, এটা ফেল করে যাবে, এটা কিন্তু একটা ওয়ার্ল্ড বডি তৈরি করতে হবে। কিন্তু সেই ওয়ার্ল্ড বডি তো একদিনে তৈরি হবে না। ওয়ার্ল্ড বডিটা তৈরি হয়েছিল 1940-তে তৈরি হয়েছিল, 40 তৈরি হলো।
এবার উনি তখনই বলেছিলেন যে একটা ওয়ার্ল্ড বডি তৈরি করতে হবে, কিন্তু একটা হঠাৎ তৈরি হবে না, এবং আস্তে আস্তে কোনো একটা রিজিয়নে এটা স্টার্ট করতে হবে, মাত্র কটা কান্ট্রি নিয়ে। আস্তে আস্তে তার মেম্বার সংখ্যা বাড়বে ডিপেন্ডিং অন দ্য এফিসিয়েন্সি অ্যান্ড ওয়ার্দিনেস, ইউজফুলনেস। তাই কিন্তু সেই এক্সপেরিমেন্টের জন্য চলছে গোটা ভারত পৃথিবীতে চলছে, বিভিন্ন রিজিয়ন্সে গ্রুপ অফ নেশনস একটা করে বডি তৈরি করবে। দেখা যাক পৃথিবীতে এদের মধ্যে কোন বডিটা এফিসিয়েন্টলি উইল টেক দ্য প্লেস অফ দ্য ইউএনও। এবার ডোনাল্ড ট্রাম্প এর খামখেয়ালি ইউএস ডলার এখন অল টাইম লো। Many countries, mainly global south countries, is doing bilateral deals. India, Brazil, currency diversifies হয়েছে। মহাকালের এই বিরাট হরাইজনে কত প্লেনে একসাথে লড়াই চলছে, ভাবলে সত্যি বলতে হয় উনি কল্কি অবতার। দেবজিৎ বাবু এই কল্কি অবতার কথাটা ওনার সম্বন্ধে আমি ব্যবহার করেছিলাম কয়েক বছর আগে, এটা আমার একটা বইয়ে। এ নিয়ে কিছু লোকের খুব আপত্তি ছিল, আমাকে খুব গালিগালাজ করেছিল। চীনের ইচ্ছে আছে ওই জ্ঞানগঞ্জকে খোঁজা, জানি না, এটা আমি জানি না, আমি জ্ঞানগঞ্জ সম্বন্ধে কিছু বলতে পারবো না। বই কতগুলো আছে দেখেছি, পড়ার চেষ্টা করেছি, আমি কিন্তু বুঝতে পারিনি। আপনারা যদি বুঝতে পারেন খুব ভালো কথা। আচ্ছা, মানস সরোবর জ্ঞানগঞ্জ ইন টিবেট, জানি না। মানস সরোবর ইন জ্ঞানগঞ্জ, জ্ঞানগঞ্জ জিওগ্রাফিক্যালি কোথায় আমি জানি না। ডোনাল্ড ট্রাম্প চীনের ইচ্ছে, হ্যাঁ, ইজিপ্টের পিরামিড ও বাঙালি ইঞ্জিনিয়ারের তৈরি, এটা মহাকালের কথা। হ্যাঁ, মেটেরিয়ালের নিচে অনেকগুলো মানুষের ডিএনএ খুঁজলেই পাওয়া যাবে, ওরা সব ভারতীয় অনেক। এই যে গাজা নিয়ে এত কথা, গাজা গজ সম্প্রদায়, ভারতবর্ষের গজ সম্প্রদায় সেখানে সেটেল করেছিল। দে ডেভেলপ দিস রিজিয়ন, গজ। পিরামিড, অল দিস থিংস আর কনস্ট্রাক্টেড বাই ইঞ্জিনিয়ার্স, যারা ইঞ্জিনিয়ারিং জ্ঞান নিয়ে ভারতবর্ষ থেকে ওখানে গিয়েছিল। নেহেরু ভায়োলেটেড, ইয়েস। আমি এবার স্যার সাভারকারের মুচলেখা বিষয়টা নিয়ে পরে কথা বলবো একদিন, আজ থাক। হ্যাঁ, আমি আজ শেষ করি, 11টা হয়ে গেছে বোধহয়, আমি 40 মিনিটস কথা বলে ফেলেছি। আজকে রাখি, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমি আবার একটা কথা বলে রাখি, আবার সেই পুরনো কথা, এপার বাংলা ওপার বাংলা একই ছন্দে ভয়ঙ্কর টার্ময়েলের মধ্যে যাবে। দুই দিকেই প্রচুর অশান্তি, প্রচুর রক্তক্ষয় হবে, এবং দুদিকের পরিবর্তনটা আস্তে আস্তে দুদিকেই পজিটিভ দিকে যাবে, পজিটিভ দিকে যাবে। দুই বাংলার পরিবর্তন সেপারেটলি হবে না, একই ছন্দে একই তালে এগোবে। মহাকালের কাছে দুটো বাংলা আলাদা নয়, উনি আলাদা করে ভাবতে পারেন না। শুভ সন্ধ্যা। দুদিকেই ভারত বিরোধী শক্তি এখন রুল করছে। ভারত আত্মার শত্রুরাই দু প্রান্তেই রুল করছে, ওয়েস্ট বেঙ্গলেও রুল করছে, ওপার বাংলাতেও রুল করছে। ওটা আস্তে আস্তে দুর্বল হবে, তবে অনেক রক্তক্ষয় হবে, অনেক নিরীহ মানুষ খুন হবে, অনেক দুর্দশা হবে, আসবে। তার মধ্যেই আস্তে আস্তে ভবিষ্যৎ শুভ সুন্দর দিবসের আলোকটা আমরা দেখতে পাব আস্তে আস্তে। শুভরাত্রি, শেষ করছি।